আমরা অতীতে দেখেছি যে দেশের বাজেট অর্থের অপচয় বন্ধে সরকারি কার্যকর তেমন কোনো পদক্ষেপ ছিল না। বহু দুর্নীতিকে উৎসাহিত করার মতো প্রণোদনা ছিল, যেমন ঘুষ মানে স্পিড মানি ইত্যাদি। বর্তমান আমলেও এই প্রবণতা হতে সরকার বের হতে পারেনি বা ট্রাস্ট। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। সূরা আন-নিসা। অতএব জাতীয় বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি শুধুমাত্র আর্থিক বরাদ্দের একটি রূপরেখা নয়, বরং এটি জনগণের সম্পদের আমানত রক্ষা করা এবং জনগণের দোরগোড়ায় সুষম বন্টন ও সেবা পৌঁছে দেওয়ার রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা। এই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনায় বাজেট মূল্যায়নে মূল বিষয় সম্পদের ন্যায্য বন্টন হচ্ছে কিনা, দরিদ্র প্রান্তিক মানুষ উপকৃত হচ্ছে কিনা এবং জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কিনা। বাংলাদেশে বর্তমানে প্রায় কোটির মতো জনতা নিবন্ধিত করদাতা, যারা তাদের আয়ের উপর কর প্রদান করেন, কিন্তু বাংলাদেশের বাজেটে রাজস্ব প্রদান করেন এদেশের সকল জনতা। তাদের প্রত্যাহী ক্রয় বিক্রয় সহ নানা রকম সুবিধাদি গ্রহণ করার মধ্য দিয়ে, অর্থাৎ ভোক্তা কর প্রদানের মাধ্যমে এই হিসাবে পথের ফকিরও কর প্রদান করেন। আবার নবজাত শিশুর পক্ষ হতেও কর বা রাজস্ব বাংলাদেশে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। বর্তমানে রাজস্ব সংগ্রহের যে নিয়ম বা পদ্ধতি, তাতে জনগণের ভোক্তা কর না প্রদান করার কোনো উপায় নেই। এক কথায় জনগণ কর প্রদানে বাধ্য। সুতরাং জনগণের কষ্টার্জিত অর্থের ক্ষুদ্র ক্ষুদ্র অংশই জমা হয় বাৎসরিক বাজেট হিসাবে। এই বাজেটে এদেশের সকল জনগণের যেমন সরাসরি প্রদেয় অর্থ রয়েছে, তেমনি বাজেট ঘাটতি হলে আভ্যন্তরীণ বা বৈদেশিক ঋণ হিসাবে যা গ্রহণ করা হয়, তাও চাপে জনগণের ঘাড়েই। এই হিসেবে বর্তমান সাল পর্যন্ত এদেশে জনপ্রতি ঋণ প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে। বাংলাদেশ সরকার প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে বাৎসরিক বাজেট প্রস্তাব করেন, যা সংসদের মাধ্যমে পাশ হয়। কিন্তু এই বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ নজরদারি, আমানতদারি ও জবাবদিহিতার যথেষ্ট ঘাটতি বরাবরই পরিলক্ষিত হয়। ফলে জনগণের কষ্টের শ্রমের বাজেটের একটি বড় অংশই অপব্যয়িত হয়, ক্রয় দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যায়। ফলে যে উদ্দেশ্যে জনগণের নিকট হতে কর সংগ্রহ করা হয়, জনগণ সেই সুবিধা যথাযথভাবে পায় না। বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রপতির মুখেও এই বাজেট অপচয় ও দুর্নীতির স্বীকৃতি এসেছিল যে বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, সেই টাকার পরিমাণ বছরে 2টি পদ্মা সেতু নির্মাণের অর্থের সমান। আমরা অতীতে দেখেছি যে দেশের বাজেট অর্থের অপচয় বন্ধে সরকারি কার্যকর তেমন কোনো পদক্ষেপ ছিল না। বহু দুর্নীতিকে উৎসাহিত করার মতো প্রণোদনা ছিল, যেমন ঘুষ মানে স্পিড মানি ইত্যাদি। বর্তমান আমলেও এই প্রবণতা
হতে সরকার বের হতে পারেনি। সে কারণে জনগণের প্রদীয় বাজেট কোথায় কিভাবে ব্যয় হয় তা জনগণের কাছে তুলে ধরাই আজকের এই গোল টেবিল আলোচনার অন্যতম উদ্দেশ্য। একই সাথে বিশেষজ্ঞ সুদীজনের প্রতি অনুরোধ, বাজেটকে আরো জনবান্ধব করে তোলার লক্ষ্যে বাজেটের অর্থ সংগ্রহের প্রক্রিয়া ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি অপচয় ও দুর্নীতির চিত্র জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরুন, যাতে জনগণ এক সময় তার হিসাব বুঝে নিতে পারে। বাংলাদেশের জনগণ বাজেটের টাকা যোগান দেয় বাৎসরিক বিভিন্ন সুযোগ সুবিধা তৈরির জন্য। আগামী অর্থ বছরের এই বাজেট বাস্তবায়িত হলে দেশবাসীর মাথাপিছু ঋণ বেড়ে দাঁড়াবে প্রায় 1,40,000 টাকা মতো। সুতরাং বাজেট বাস্তবায়নে দায়িত্বশীল সরকার সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্থের যোগান দিচ্ছে, নিজেদের ঘাড়ে নতুন ঋণের বোঝা বহন করছে। বাজেটের অর্থ বাস্তবায়নে ছল চাতুরি, তালবাহানা, অপচয় যাচ্ছে তাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি। এটা মনে রাখা সরকারের জন্য উত্তম হবে। সম্মানিত আলোচক, গবেষক ও সুধীজন, আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে যে বিশ্লেষণগুলো তুলে ধরা হচ্ছে তা আমাদের অর্থনৈতিক কাঠামো, সামাজিক বাস্তবতা এবং শাসন ব্যবস্থার একটি স্পষ্ট চিত্র। জাতীয় বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়নের নৈতিক অঙ্গীকার ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। কিন্তু আমাদের দেশের সরকার ব্যবস্থাপনায় এই মানসিকতা উপেক্ষিত। জনগণের করের টাকায় বাজেটের সিংহভাগ যোগান হয়, বাজেটের ঘাটতির বন্দোবস্ত হয়, জনগণের ঘাড়ের উপর ঋণ চাপিয়ে। কিন্তু জনগণ এই অর্থ ও দায়ের বিনিময়ে কতটুকু সুবিধা পাচ্ছে তা প্রকৃত মূল্যায়ন যেমন সরকারও করে না, তেমনি বাজেটের অর্থ ব্যয় সরকারের জবাবদিহিতা প্রচণ্ড রকম উপেক্ষিত। এর ফলে দুর্নীতিগ্রস্ত আমাদের সামগ্রিক সিস্টেম, এখানে দুর্নীতি করেও সহজে পার পাওয়া যায়। বাংলাদেশের গত 24 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল। এই জবাবহীনতার শৃঙ্খল ভাঙ্গার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশও এই একই ধারণা লালন করে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে শুধু নেতার পরিবর্তন হলেই চলবে না, নীতির পরিবর্তনও ঘটাতে হবে। আমরা আজকের এই গোলটেবিল আলোচনা হতে সরকারের কাছে জনগণের প্রত্যাশা হিসাবে বাজেটে জনগণ প্রদীয় অর্থ ব্যয় শতভাগ জবাবদিহিতার দাবি জানাই। একই সাথে জনগণের ঘাড়ে অহেতুক ঋণের বোঝা না বাড়িয়ে বরং ঋণ পরিশোধের সুস্পষ্ট রূপরেখা চাই। ইসলামী শরিয়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে একটি কার্যকর টুলস। দেশের আভ্যন্তরীণ যোগান বৃদ্ধিতে অনেক খাত যেমন জাকাত ব্যবস্থাপনা, উসর, খারাজ ইত্যাদি রয়েছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে যথাযথ অনুসৃত হয়নি। তেমনি দেশি বিদেশি ঋণ পরিশোধও ইসলামী শরিয়ায় রয়েছে অনেক সহজ পন্থা। অর্থনীতির এই সুবিধা প্রাপ্তিতে সর্বাগ্রে প্রয়োজন সুশাসন, যা ইসলামী শরিয়ার প্রথম অঙ্গীকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্থায়ী স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী শরিয়াকে একটি কার্যকর সমাধান মনে করে, যার যথাযথ বাস্তবায়নে
বাংলাদেশের গণমানুষ তাদের কষ্টার্জিত অর্থের সুফল পেতে পারে। তাই আজকের এই বাজেট বিষয়ক গোলটেবিল আলোচনা হতেও আগামী বাংলাদেশের সকল সমস্যার সমাধান হিসেবে জাতির সামনে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার আহ্বান করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কবুল করুন, আমিন। সকলকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।